শোনা যায় এই শিব মন্দিরে ভগবান শ্রী রামচন্দ্র এসেছিলেন। এখানে রাম লক্ষ্মণ সীতা এখানে এসেছিল। শোনা যায় শিবলিঙ্গের মাথায় মহামূল্যবান মানিক চুরি করার অপরাধে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। মহাদেবের দেওয়া ওষুধে কঠিন রোগ থেকে সুস্থ হয়ে ওঠার কথা শোনা যায়। শোনা যায় তারকেশ্বর মন্দিরের আগে প্রতিষ্ঠা হয়েছিল এই শিব মন্দিরের, এবং এখানকার শিবলিঙ্গ স্বয়ম্ভু, অর্থাৎ কেউ প্রতিষ্ঠা করেনি, নিজের থেকেই জন্ম হয়েছে এই শিবলিঙ্গের। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন অলৌকিক ঘটনা। কি সেই অলৌকিক ঘটনা এবং কি ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরের সাথে, তা তো আপনাদের জানাবই। এছাড়াও কিভাবে এই মন্দির আসবেন এবং আরও বিভিন্ন খুঁটিনাটি তথ্য থাকবে এই ভিডিওর সঙ্গে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। হাওড়া থেকে দ্বাদশতম স্টেশন ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে নেমে অটো অথবা টোটোতে আসা যায় ভদ্রেশ্বরনাথ শিব মন্দিরে। এই মন্দির সম্পর্কে এমন কিছু কথা শোনা যায় যা চমকে দেওয়ার মতো। শোনা যায় ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র এই মন্দিরের শিবলিঙ্গের পূজা দিতে এসেছিলেন। এখানে শোনা যায় এখানে রাম লক্ষ্মণ সীতা এখানে এসেছিল। বনবাসের সময় হোক, যে কোনো টাইমে হোক, ঘুরতে ঘুরতে এসেছিল। এখানে জল ঢেলে দিয়ে একদিন নাকি ক্ষুধার্ত পুরোহিতকে মা অন্নপূর্ণা স্বয়ং নিজ হাতে প্রসাদ দিয়েছিলেন। পেছনে মা আছে, মা অন্নপূর্ণা মন্দির। আমি নিজের এখানে বসে আমার খুব খিদে পেয়েছিল, তা খিদে পাওয়াতে বাবাকে বলছি যে বাবা খিদে পেয়েছে। তখন দেখি একজন ভর্তি গয়না এই দরজা দিয়ে মা অন্নপূর্ণা ঢুকে আমাকে প্রসাদ মানে সন্দেশ চিনি দিয়ে বাবাকে পুজো দিয়ে বলে যে তুমি দুটো নিয়ে যাও। সেই দুটো নিয়ে আমি রেখে দিয়ে আমি খাবো বলে, আর পরে বেরিয়ে দেখি যে উনি নেই। মা অন্নপূর্ণা পেছনে যেহেতু থাকে, বাবাই পাঠিয়েছিল। মহাদেবের কৃপায় কঠিন রোগ থেকে সুস্থ হয়ে ওঠার কথা শোনা যায়। এখানে আমার কাকা বংশীধর মিশ্র তখন ওই আজ থেকে 70-80 বছর আগে বাচ্চাদের নারেঙ্গা বলে একটা রোগ হতো। সেই রোগটা সারানোর জন্য ওষুধ হচ্ছিল না। 80 বছর কেন, 100 বছর আগে সেই রোগের ওষুধ বাবা স্বয়ং ওই উনাকে বংশীধর মিশ্রকে দিয়েছিল। এই বড় সাপের খোলস ছিল, সেই খোলস এসে খুলে দেখে সেই খোলস, সেই কাকা আমার বংশীধর মিশ্র সে স্বপ্নে দেখে যে এই খোলস দিয়ে কড়ির ভেতর পুড়ে করতে, তাহলে সে ভালো হয়ে যাবে। মন্দিরের পুরোহিত ও স্থানীয় বাসিন্দাদের কথায় গঙ্গার পশ্চিম তীরে এই অঞ্চলটা একসময় জলা জায়গা, বেত এবং হোগলার জঙ্গলে পরিপূর্ণ ছিল। কোনো বসতি ছিল না। সেই বেতবন পরিষ্কার করতে গিয়েই এই শিবলিঙ্গটি পাওয়া গিয়েছিল। শোনা যায় এই শিবলিঙ্গটি মাটির তলায় চাপা পড়া অবস্থায় ছিল। একটা গরু এসে প্রতিদিন সেই জায়গায় দুধ দিয়ে যেত। এক চাষি সেই ঘটনাটা দেখতে পেয়ে তার খুব কৌতূহল হয় যে কেন গরুটি এখানে প্রতিদিন দুধ দিয়ে যায়। সে তখন ওই মাটি খুঁড়ে এই শিবলিঙ্গটি দেখতে পায় এবং এও দেখতে পায় যে শিবলিঙ্গের মাথায় একটা মহামূল্যবান মানিক আছে। সে তখন লোভের বশে কোদালের আঘাতে লিঙ্গের মাথায় আঘাত করে। মানিকটা বের করে নিয়ে নৌকায় গঙ্গা পেরিয়ে অন্য কোথাও চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যে কোনো কারণেই হোক গঙ্গা সে পার হতে পারেনি এবং গঙ্গার এপারেই তার মৃত্যু হয়। সেই জন্যই নাকি ওই জায়গাটার নাম মানিকনগর ঘাট ও শ্মশান। তবে গর্ভগৃহে শিবলিঙ্গের মাথায় যে একটা বড় সড়ো ফাটল আছে সেটা একদম সত্যি।
আবার কারো কারো মতে হোগলা ও বেতবন পরিষ্কার করতে গিয়ে কোদালের আঘাতে পাথরের মাথায় ফাটলের সৃষ্টি হয়। তখনকার বিজ্ঞ মানুষরা উপলব্ধি করেন যে এটা নিশ্চয়ই শিবলিঙ্গ এবং তিনি স্বয়ম্ভু। তখন সেখানে মাটির ঘর তৈরি করে সেখানেই ওই লিঙ্গের পূজার্চনা শুরু হয়। পরবর্তীকালে বর্ধমানের মহারাজা পাকা মন্দির তৈরি করে দেন এবং তিনিও নাকি চেয়েছিলেন শিবলিঙ্গটিকে বর্ধমানে নিয়ে যেতে, কিন্তু তার সেই ইচ্ছে পূরণ হয়নি। বর্ধমানের মহারাজা এই শিবলিঙ্গের নিত্য পূজার্চনার জন্য প্রচুর জমি দেবোত্তর করে গেছেন। বর্তমানে সেই সব জমির অনেকটাই বেদখল হয়ে গেছে। স্থানীয় মানুষদের বিশ্বাস কাশীর বিশ্বনাথ, তারকেশ্বরের তারকনাথের মতো ভদ্রেশ্বরের ভদ্রেশ্বর নাথ যেহেতু স্বয়ম্ভু, তাই তার মাহাত্ম্যই আলাদা। একসময় এই মন্দিরের কাছ দিয়েই ভাগীরথী নদী প্রবাহিত হতো, বর্তমানে তা অনেকটাই সরে গেছে। তেলেনিপাড়া বা ভদ্রেশ্বরের বন্দ্যোপাধ্যায় জমিদারদের বংশ পরিচয় লেখা আছে, তারা এই ভদ্রেশ্বরনাথ মন্দিরের নির্মাণ করেছেন। বাবাকে প্রতিদিন দুপুরে পরমান্ন ভোগ দেওয়া হয়। প্রতিদিনই বহু মানুষ শিবের মাথায় জল ঢালতে আসেন। এছাড়াও শ্রাবণ ও বৈশাখ মাস জুড়ে ভক্তরা দলে দলে বাবার মাথায় জল ঢালতে আসেন। শিবরাত্রির দিনেও প্রচুর ভক্তরা আসেন জল ঢালতে। তার মধ্যে স্থানীয় মানুষরা তো আছেনই, তাছাড়াও বহু দূর দূরান্ত থেকেও ভক্তরা আসেন। প্রতি বছর বৈশাখ মাসে এই মন্দিরের সামনের প্রাঙ্গণে মেলা বসে যায়, বহু লোকের সমাগম ঘটে। হুতম পেঁচার নকশাতেও এই মন্দিরের উল্লেখ আছে। কথিত আছে বহু সাধু সন্ন্যাসী এই মন্দিরে এসে বাবা ভদ্রেশ্বরনাথের দর্শন করে গেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য তৈলঙ্গ স্বামীর শিষ্য অভয়ানন্দ স্বামীজি, যিনি পরবর্তীকালে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন গঙ্গার ধারে, যেটি এখন অভয়ানন্দ আশ্রম নামে পরিচিত। তেলেনিপাড়ার স্থানীয় জমিদার বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ এই ভদ্রেশ্বরনাথ মন্দিরের পেছনে অন্নপূর্ণা মন্দির নির্মাণ করে গেছেন। মন্দিরের সামনে একটি বড়সড় বাঁধানো পুকুর রয়েছে। পুকুরকে ডান হাতে রেখে বাঁ দিকে ঘুরলেই পাওয়া যাবে পাঁচিল দিয়ে ঘেরা অন্নপূর্ণা মন্দির। বহু প্রাচীনকালে তেলনিপাড়ায় যে জমিদার ছিলেন, সেই জমিদারের যে রাজা রামধনবাবু তিনি প্রতিষ্ঠা করেছিলেন, কেমন, এবং তার যে বংশধর, অনেক বংশধর, তারা এই মন্দির চালিয়েছিলেন। তারপরে চালানোর পর তারা যখন অসমর্থ হয়ে পড়লেন, তখন আমার যে দাদু তার উপর অর্পণ করে দিলেন। করার পর আমাদেরই এখন তিন পুরুষ, মানে আমার দাদু করেছেন, বাবা করেছেন, আমরা করছি। শিব মন্দিরের পেছনে যেহেতু অন্নপূর্ণা মন্দির, তাই স্থান মাহাত্ম্যের দিক থেকে এই অঞ্চলটি কাশীর সমতুল্য। কারণ একমাত্র কাশীতেই শিব মন্দিরের পেছনে অন্নপূর্ণা মন্দির রয়েছে, এটা স্থানীয় মানুষদের বিশ্বাস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে।